নমঃ শিবায়। এই মুহূর্তে 6 জায়গার ছবি দেখতে পাচ্ছেন। উজ্জয়ন, বারাণসী, কানপুর, অন্ধ্রপ্রদেশ, দেরাদুন, অযোধ্যা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। কোথাও ভস্মারতি হচ্ছে, কোথাও পূজা অর্চনা হচ্ছে, রাজবেশে সাজানো হয়েছে। এই মুহূর্তে সেই ছবিগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করছি। যারা বাড়িতে বসে রয়েছেন রিপাবলিক বাংলার দর্শকরা, তাদের কাছে দেশের সর্বত্র জায়গার ছবি, দেশ এবং বিদেশের প্রতিটা ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আজ মহাশিবরাত্রি। আপনারা জানেন যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল। এই মুহূর্তে সেই ছবি উজ্জয়ন, বারাণসী, কানপুর, অন্ধ্রপ্রদেশ, দেরাদুন, অযোধ্যা। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন। শুধু আমি একা নই, আমার সঙ্গে আরও দুই আমার সহকর্মী রয়েছেন, সৃজিতা এবং তনয়া রয়েছে। সৃজিতা, এই ছবিগুলোই তো মানুষ দেখতে চায়, যারা বাড়িতে বসে রয়েছেন, যারা মন্দিরে যেতে পাচ্ছেন না, যারা পুজো দিতে যেতে পাচ্ছেন না, লাইনে দাঁড়াতে পাচ্ছেন না, তাদের জন্য রিপাবলিক বাংলা এই ছবিগুলো তুলে ধরছে একেবারে। এবং শিবরাত্রি আজকে রাত থেকেই যে তিথি শুরু হয়েছে, যারা এখানে আমাদের সঙ্গে অভিজ্ঞতা রয়েছেন তারা আরও সুন্দর করে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারবেন। ঠিক তখন থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তের ছবি বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র আমাদের রাজ্যের নয়, আমাদের দেশের বিভিন্ন প্রান্তের যে শিবরাত্রির যে উদযাপন, সেই উদযাপনের ছবি তুলে ধরছি। এবং বিভিন্ন জায়গায় যে বিভিন্ন শিব মন্দির রয়েছে তার একটা নির্দিষ্ট নিজস্ব ব্যাখ্যাও রয়েছে, তাই না তনয়া? একদমই। প্রত্যেকটা জায়গার ছবি তো আমরা দেখাচ্ছি গোটা দেশের বিভিন্ন প্রান্ত, এবং তারই সঙ্গে সঙ্গে আমার সহকর্মীরা যেমন বললো যে ঘরে বসে এই মহাশিবরাত্রির মহাপুজো, যেভাবে পূজার্চনায় মানুষের ঢল নেমেছে বিভিন্ন শিব মন্দিরগুলিতে, সেই ছবি যেমন দেখাচ্ছে ঠিক একই রকমভাবে একটু আমাদের রাজ্যের ছবিটাও দেখাই। পলাশ এই মুহূর্তে রয়েছে নদিয়া থেকে সরাসরি আমাদের সঙ্গে। পলাশে দেখো 4-5 প্রহর ধরে এই পুজো হয়, আমরা জেনে থাকি, কিন্তু এটা যদি ভক্তরা যারা উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে আরও স্পষ্ট করে জানা সম্ভব হয়, পলাশ সেই মুহূর্তের ছবিটা তোমার মধ্য দিয়ে দেখবার চেষ্টা করি। আমি একবারই আমার ভিডিও জার্নালিস্ট বিশালকে একটুখানি দেখাতে বলবো যে আমার পেছনে এবং চারপাশে মেলাকে কেন্দ্র করে, অর্থাৎ শিবরাত্রিকে কেন্দ্র করে এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে গ্রাম, এই কৃষ্ণগঞ্জে কিন্তু একটা মেলার পরিবেশ তৈরি হয়েছে। গত 18 দিন থেকে এই মেলাটা চলছে, অর্থাৎ একাদশীর দিন থেকে। দেখো ডান দিকে বাঁ দিকে কত স্টল এলাকার। আপনারা কোথা থেকে আসছেন, কেমনভাবে উপভোগ করছেন? একদমই ভালো মতো উপভোগ করছে, যেটা জানালেন। আমি তার পাশাপাশি এখানে দেখো এই মেলাকে কেন্দ্র করে কত আয়ের উৎস হচ্ছে। এই মেলাতে যারা যারা এখানে ব্যবসা করতে এসছেন, আমি একটু সরাসরি জানবো কিরকম বিক্রি হচ্ছে আপনাদের। ভালো 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 অনেক ভালো। কারণে এখানে আমি আরেকটু এদিকে দেখাবো সম্পূর্ণ মেলাটা শিবরাত্রি যেহেতু মেয়েদের হাতে। দিদি, কিরকম বিক্রি বাট্টা হচ্ছে? খুব একটা ভালো না, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আমি আরো একবার দিদি একটু জানবার চেষ্টা করব, আজকে তো শিবরাত্রি, আপনারা উপোস করে পুজো দিলেন, কিভাবে আজকে দিনটা দেখছেন? খুব ভালো, খুব সুন্দর। উপোস ছিলেন? হ্যাঁ উপোস ছিলাম, জল, হ্যাঁ এখন জলে আসলাম। এটা তো এশিয়া মহাদেশের বলা হয় দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, এটাকে আপনারা কিভাবে দেখছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে? তারকনগরেই। বাবা, এখানে বিভিন্ন পর্যটক আসছে। আমি একে একে জানবার চেষ্টা করব যে আজকের যে শিবরাত্রির যে মাহাত্ম্য, এটা এই এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজা কৃষ্ণচন্দ্রের আমলে এই শিব মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজির 1800 সাল নাগাদ। দিদি একটু কথা বলা যাবে এটা কিভাবে? আচ্ছা আচ্ছা, একই রকম ভাবে দেখো এখানে কিন্তু চারিদিকে। তারকেশ্বরে যাই, তারকেশ্বরে আমাদের সঙ্গে সৌরভ রয়েছেন। তারকেশ্বর মানে তীর্থক্ষেত্র হিসেবে এবং শিব মন্দির হিসেবে সেখানে মানুষের একটা আলাদা টান, একটা আলাদা আবেগ, সবটাই কাজ করে। এই যত রাত বাড়ছে তত তারকেশ্বরের ছবিটা কিরকম হচ্ছে সেটা যদি একটু সৌরভ আমাদেরকে, আমাদের দর্শকদেরকে দেখাও।
একেবারে দেখো প্রথমেই তোমায় ছবিটা দেখাবো। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমার ঠিক পিছনে ঐতিহ্যবাহী যে তারকেশ্বরের যে দুধ পুকুর, সেই দুধ পুকুর রয়েছে এই মুহূর্তে। এবং এই দুধ পুকুরে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষজন, প্রচুর পুণ্যার্থী, তারা কেউ স্নান করছেন, কেউ তারা হাত পা ধুয়ে তাদের পুজোর জন্য তারা যাচ্ছেন। এবং এই যত রাত বাড়ছে তত কিন্তু যে মানুষজন তারা কিন্তু আসছেন। এবং এই প্রথমে কেউ আছেন যারা প্রদীপ ভাসাচ্ছেন দেখা যাচ্ছে। এবং এর মধ্য দিয়েই কিন্তু যে শিবরাত্রি, সেই শিবরাত্রির যে পুজো, সেই শিবরাত্রির পুজো কিন্তু তারা করছেন। এখানে যারা আছেন একটু কথা বলার চেষ্টা করবো। দিদি একটু কথা বলতাম, কোথা থেকে আসছেন আপনারা? দিদি একটু কথা বলতাম। যাক, দিদি কথা বলতে চাইছেন না সম্ভবত। একেবারে আরও ছবিটা দেখানোর চেষ্টা করবো, যে সমস্ত মানুষজন দেখানোর চেষ্টা করবো, যে সমস্ত মানুষজন যে সমস্ত আসছেন এবং তাদের ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখো ঠিক এই যে দুধ পুকুর, ঐতিহ্যবাহী দুধ পুকুর। এবং ইতিমধ্যেই তারকেশ্বরে যারা আসেন, যে সমস্ত পুণ্যার্থীরা আসেন, তারা কিন্তু প্রত্যেকেই দুধ পুকুরে একবার না একবার স্নান করেন। এবং তারই অংশ হিসেবে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করছি যে এই যে মানুষজন যারা আসছেন, তারা কেউ পুজো করছেন এই দুধ পুকুরে, কেউ বাতি জ্বালছেন। এবং এরই মধ্য দিয়ে এই যে পুজো, সেই পুজো কিন্তু তারা সম্পন্ন করছেন। এবং এর যত রাত বাড়ছে তত মানুষজন যেমন একদিকে আসছে, তেমন অপরদিকে এই তুমি দেখতে পাচ্ছ যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু যাতে সুনিশ্চিত করার জন্য পুলিশ কর্মীরা এখানে রয়েছেন। পাশাপাশি মানুষজন বিভিন্ন এলাকার থেকে, একটু আগে আমি কথা বলছিলাম যে বিভিন্ন এলাকার থেকে মানুষজন তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। তারা যত রাত বাড়ছে, শুধু আজকে রাত মিলিয়ে নয়, এবং যখন আগামীকাল যেহেতু শিবরাত্রি রয়েছে, আগামীকাল সেই ভিড় কিন্তু অব্যাহত থাকবে এবং একই রকম থাকবে। এবং সেই ভিড়ের সূচনা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে। যত সময় বাড়ছে তত যাচ্ছে। আরও এপাশের ছবিটা আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, এই দিকের ছবিটা, যে কিভাবে মানুষজন রয়েছেন, মানুষজন যা আশা করছেন, সেই ছবিটা দেখাবো। এবং এর পাশাপাশি একদমই সৌরভ সঙ্গে থাকো। তারকেশ্বরে আমিও ঘুরে এসেছি এবং এই দুধ পুকুরের ঐতিহ্য আর নতুন করে বলার কিছু নেই। এই জায়গা থেকে আমরা তারকেশ্বর থেকে একটু জলপেশের দিকে যাওয়ার চেষ্টা করি। জলপেশ মন্দির থেকে রয়েছে সুবীরেশ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমি জলপেশ মন্দিরে রয়েছি। উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে একবার সবার আগে দেখাতে চাইবো। এবার কিন্তু এবছরই প্রথম যে জলপেশ মন্দিরকে কিন্তু এত সুন্দরভাবে বিভিন্ন রকমের আলো দিয়ে সাজানো হয়েছে। এবং দেখো, একটা জিনিস বলে রাখবো যে উত্তরবঙ্গ তো বটেই, জলপাইগুড়ি জেলার এই ময়নাগুড়ি প্রত্যন্ত গ্রামে এই জলপেশ বাবার মন্দিরে পুজো দিতে কিন্তু আসাম, নেপাল, ভুটান, বাংলাদেশ থেকেও কিন্তু পুণ্যার্থীরা এই মন্দিরে আসেন। কারণ এটা উত্তরবঙ্গের সবথেকে প্রাচীনতম শিব মন্দির এবং সেখানেই কিন্তু এখানে জলপেশ বাবার দর্শনের জন্য দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসে। এখানে প্রচুর ভক্তরা এসছে। ইতিমধ্যে একবার জেনে নেওয়ার চেষ্টা করবো, পুজো দিলেন ঠাকুরের কাছে? হ্যাঁ, আমরা পুজো দিয়েছি। এখানে এসে খুব আনন্দ লাগছে। জলপেশ মন্দিরেই কেন আসে? খুব ভালো লাগে এখানে শিব মন্দির, পুজো দিতেও ভালো লাগে। এই মন্দিরে তো প্রচুর ইতিহাসও রয়েছে, জানেন? না, সেটা তো অতটা। পুজো দিয়েছেন? না, এখনো দেওয়া হয়নি। এখন কি যাচ্ছেন? দেখো, আরো প্রচুর, আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। এখানে দেখো, পুলিশ যে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে। বেরিয়াল দিয়ে কিন্তু এই যে লাইন, সেই লাইনটাকে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে। কারণ যত রাত বাড়বে, মন্দির কমিটির যেটা বক্তব্য, যত রাত বাড়বে তত কিন্তু মানুষের সংখ্যা আরো হাজারো পরিমাণে বাড়তে থাকবে, এমনটাই কিন্তু মন্দির কমিটির আশা। সে কারণে এবছরই কিন্তু জলপেশ মন্দিরে একটি ইলেকট্রনিক্স গেটও লাগানো হয়েছে, যেই গেট দিয়ে শুধুমাত্র 50 জন করে প্রবেশ করতে পারবেন এবং 50 জনের পরে কিন্তু অটোমেটিক সেই গেট বন্ধ হয়ে যাবে এবং তারপরে আবার পুনরায় চালু হবে। এমনটা কিন্তু মন্দির কমিটি এবছরই প্রথম বসিয়েছে এই গেট। এবং এই জলপেশ মন্দিরে দেখো, আমি আমার ডান দিকে বলবো দেখাতে ক্যামেরা পার্সনকে, দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যার থেকে মানুষজন এসছে, যদিও এই মুহূর্তে কিছুক্ষণ আগে, এই 10 থেকে 15 মিনিট আগে কিন্তু এই মন্দিরের গেট খুলেছে এবং পুজো দিতে পুণ্যার্থীরা একে একে ভেতরে ঢুকতে শুরু করেছে। অনির্বাণ। একদমই সুবীরেশ, আমি সন্তু রয়েছি তোমার সঙ্গে। এবং এই মুহূর্তে জলপেশের ছবি আমরা দেখতে পাচ্ছি, জলপেশ মন্দিরের ছবি দেখতে পাচ্ছি, আমরা তারকেশ্বরের ছবি দেখতে পাচ্ছি, আমরা জলপাইগুড়ির ছবি দেখতে পাচ্ছি, আমরা নেপালের ছবি দেখতে পাচ্ছি, আমরা বারাণসীর ছবি দেখতে পাচ্ছি। আমরা প্রতিটা জায়গার ছবি তুলে ধরছি রিপাবলিক বাংলায়। একদমই তাই সন্তু এবং সৃজিতা। দেখো, যে ছবি আমরা দেখাচ্ছি, গোটা দেশের মানুষ এবং একই সঙ্গে আমাদের রাজ্যের মানুষ যারা বাড়িতে রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এই মুহূর্তে আমাদের অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক জয়ন্ত কুশারি। আমি একটু তার সঙ্গে বরং কথা বলবার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষ তারা জানতে চান, এই যে
একাধিক উপাচার রয়েছে, একাধিক রীতি রয়েছে এবং সে সমস্ত কিছু মেনেই আজ শিবরাত্রি মহাপুজো। এবং 4টে যে প্রহর, সেই 4টে প্রহরের কি কি মাহাত্ম্য রয়েছে, কি কি ভাবে কোন কোন প্রহরে পুজো হয়, একটু আপনার কাছ থেকে আমরা জানবো। জয়ন্তবাবু। হ্যাঁ, আসলে প্রথম প্রহরে ভগবান শঙ্করের যে পুজো করা হয় সেটা হচ্ছে ঈশান মূর্তিতে হৌম ঈশানায় নমঃ, অর্থাৎ শিবের বীজটা হচ্ছে হৌম, এবং এই ঈশান মূর্তিতে পুজো করা হলো। এবং পুজো করার পরই কিন্তু আমরা যেভাবে পুজো করি পুজো করব, এবং সাথে সাথে একটা অর্ঘ্য দেবো। এই অর্ঘ্যটা শিবরাত্রির বিশেষ অর্ঘ্য। একটি কলা থাকবে, আস্ত কলা, সেটা কাঁঠালি কলা, দূর্বা এবং আতপ চাল, এইভাবে কিন্তু আমরা একটি কলা দিয়ে একটা অর্ঘ্য করব। সেখানে বলছে শিবরাত্রি ব্রতং দেব জপ পরায়ণ করমি বিধিবৎ দত্তং গৃহাণ পরমেশ্বর। আমরা এইখানে বলছি যে হে পার্বতী পরমেশ্বর, তোমার এই শিবরাত্রিতে আমরা বিধিমতো যে সমস্ত করেছি, পূজা জপ করেছি এবং ব্রতকথা শুনেছি, তুমি এই অর্ঘ্যটি গ্রহণ করো। এরপরেই যদি চলে যায় দ্বিতীয় প্রহরে, সেখানে আমরা পাচ্ছি অঘোরায় নমঃ, অর্থাৎ শিবের আরেকটি মূর্তি, এবং সেখানে বলা হচ্ছে যে নমঃ শিবায় শান্তায় সর্ব পাপ হরায় চ শিবরাত্রৌ দদামর্ঘম গৃহাণ উময়া। এইখানে আমরা পাচ্ছি। এবং তার ফলে কি বেরিয়ে এলো যে অঘোর মানে একটি সম্প্রদায়। এইখানে আমি সেই অঘোর সম্প্রদায়েরও কিন্তু একটা করলাম, কেননা শিবকে বলা হচ্ছে পশুপতি। এই পশুপতি কথাটার অর্থ হচ্ছে তিনি সমগ্র লিভিং বিংসেরই পতি, শুধুমাত্র মানব কুলের জন্য নয়। অন্যদিকে আমরা যদি ইংরেজিতেও যাই, সেখানেও কিন্তু বলছে ম্যান ইজ এ র্যাশনাল অ্যানিম্যাল, অর্থাৎ মানুষও যে একটি পশুর পর্যায়ে, এবং তার পতি হচ্ছেন এই শঙ্কর ভগবান। যতবার আমরা বাবার মাথায় জল ঢালবো, সেই জল ঢালার সময় কিন্তু আমরা নমঃ শিবায় বলি না, আমরা পশু পতয়ে নমঃ বলি। এরপরে আমরা যখন বাবাকে মধু দিয়ে, যখন আমরা দইয়ের পর ঘি দিয়ে চান করাবো, তখন বলছি হৌম বামদেবায় নমঃ তৃতীয় প্রহরে। এবং সেখানে আমরা ওই একইভাবে বলবো এতৎ স্নানীয় গঙ্গোদকং পশুপতয়ে নমঃ, পশুপতি বলতে হবে, নমঃ শিবায় নয়, যখন স্নান করানো হয়। এরপরে আমরা যখন এই অর্ঘ্যটা দেবো তৃতীয় প্রহরে, সেই তৃতীয় প্রহরের অর্ঘ্যতে আমরা বলবো যে দুঃখ দারিদ্র শোকে ন দগ্ধহং পার্বতীশ্বর শিবরাত্রৌ দদামর্ঘম গৃহাণ উময়া সহ। এইখানে বলছি যে আমি দুঃখ দারিদ্র শোকে দগ্ধ হয়েছি, হে এই অবস্থাটা আমি মেনে নিতে পারছি না। হে শঙ্কর, আমি শিবরাত্রিতে তোমায় যে এই অর্ঘ্যটা দিলাম, তুমি উমা সহকারে এই অর্ঘ্যটা গ্রহণ করো এবং আমার দুঃখ দারিদ্র মোচন করো। এরপরে আমরা মধু দিয়ে বাবাকে স্নান করাচ্ছি, সেখানে বলছি হৌম সদ্য জাতায় নমঃ, এবং সেখানেও কিন্তু এটা স্নানীয় গঙ্গোদকম পশুপতয়ে নমঃ। এবং এইখানে যে অর্ঘ্যদান করা হচ্ছে তার মন্ত্রটাও আবার পাল্টে যাচ্ছে, সেখানে বলছি ময়াকৃতান ননেকানি পাপানি হরশঙ্কর শিবরাত্রৌ দদামর্ঘম প্রসিদ উময়া সহ। এবং এখানে আমরা বলছি আমি এই সারা জীবন অনেক পাপ করেছি, এই পাপের ফলে আমি আজকে নিজেকে বুঝতে পেরেছি যে তুমি একমাত্র আমাকে ত্রাণ করতে পারবে। তো সেই জন্যে এই শিবরাত্রি বিশেষ তিথিতেই তোমাকে আমরা এই অর্ঘ্য দান করছি, তুমি এবং মা উমা সহ এটাকে গ্রহণ করো। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই শঙ্কর ভগবান হচ্ছেন আর্যেরও দেবতা এবং অনার্যেরও দেবতা, এবং তিনি সতেরও বাবা এবং অসতেরও বাবা। একইভাবে পাচ্ছি
আমরা যেটা প্রচলিত একটা কথা বলি যে আমরা ভালো বর লাভ করার জন্য যে শঙ্কর ভগবানের পুজো করি, এটাকেও কিন্তু ফেলে দেওয়া যায় না। কেননা এই উমা মা দুর্গা ভগবান শঙ্করকে পতিরূপে পাওয়ার জন্যেই পুজো করেছিলেন। ভগবান শঙ্করের আগে জয়ন্তবাবু স্পষ্ট যে মহাদেবের মতন স্বামী পাওয়া, বর পাওয়া, সেই কারণের জন্য কিন্তু অনেকে আজ ব্রতী হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিব মন্দিরে তারা ইতিমধ্যে পুজো দেওয়ার জন্য পৌঁছে গিয়েছেন সৃজিতা, তাই না? হ্যাঁ, আর এই যে বিভিন্ন ধরনের কথা কথিত রয়েছে বা একটা বিশ্বাস নিয়ে দিনের পর দিন ধরে মানুষ পুজো করে আসছে প্রত্যেক বছর শিবরাত্রিতে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করবো, আর একটু বেশি জানার চেষ্টা করবো, আরও অনেক ছবি দেখাবো। তবে এখন সময় শুনতো একটা ছোট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নমঃ শিবায়। আমরা ফিরলাম ছোট্ট একটা বিরতির পর। আরও একাধিক ছবি রয়েছে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা রাত 12টা পর্যন্ত সেই ছবিগুলো তুলে ধরবো, কি সৃজিতা? একদমই তাই, এবং সেই বিভিন্ন মুহূর্তের ছবি তনয়া, সন্তু এবং আমি সৃজিতা আমরা তিনজনে তুলে ধরবো। এবং এছাড়াও আমাদের সঙ্গে যে সকল অতিথিরা রয়েছেন, তনয়া, মানসবাবু রয়েছেন, রঞ্জনবাবু রয়েছেন, একেবারেই রঞ্জনবাবু রয়েছে, এবং প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো আজকের দিনের মাহাত্ম্য, কীভাবে পূজাপাঠ চলছে, সমস্তটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু। ওম নমঃ শিবায়। আমরা ফিরলাম, আমরা আবারও একাধিক ছবি নিয়ে ফিরলাম, আপনাদের সঙ্গে ফিরলাম। আজ মহাশিবরাত্রি, তাই তো? তোমরা একেবারেই তাই, আজ মহাশিবরাত্রি এবং সেই মহাশিবরাত্রির এই পূর্ণ লগ্নে প্রত্যেকেই মহাদেবের আরাধনা রয়েছেন। ভোলে বাবা মহাদেব, এবং সেই মহাদেব কথিত আছে সৃজিতা যে অত্যন্ত অল্পেতেই তিনি সন্তুষ্ট। অর্থাৎ যারা ভক্তকুল রয়েছেন, যদি ভুল করেও মহাদেবকে কোনো সময় তারা ডেকে থাকেন মন থেকে, প্রাণ থেকে, তাতেও তুষ্ট হন মহাদেব, এমনটাই কথিত রয়েছে, তাই না? হ্যাঁ, ইভেন এটাও তো শোনা যায়, আমি ইংরেজি শব্দের ব্যবহার করে ফেললাম, কিন্তু চলতি কথায় বলতে বলতে এটাও আমরা শুনেছি যে মহাদেবের কাছে নাকি হেন কিছু অভাব নেই যা এই গোটা বিশ্বে নেই, গোটা ব্রহ্মাণ্ডে নেই। তিনি নাকি দেবাদিদেব। এগুলোর ব্যাখ্যা হয়তো আমরা অতটা সহজভাবে দিতে পারি না, বা সহজভাবে বুঝে উঠতে পারি না, বা বলতে পারি না। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কি একবার তাদের সঙ্গে একটু কথা বলে নিই এই গোটা বিষয়গুলো নিয়ে। মানসবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জনবাবু আমাদের সঙ্গে রয়েছেন, এবং রত্না ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আমি রত্না ভট্টাচার্যের কাছে যাই, তিনি অথ রামকথার লেখিকা এবং তিনি একজন নৃতত্ত্ববিদও বটে। রত্নাদি, একটা প্রশ্ন খুব করতে ইচ্ছা করছে। বেশ কয়েকটি শিব মন্দির রয়েছে যে শিব মন্দিরগুলোকে স্বয়ম্ভু বলা হয়, মানে নিজের থেকে প্রকাশিত, স্বপ্রকাশিত এটা বলা হয়। এটার ব্যাখ্যাটা যদি একটু দেন যে এটা কিভাবে সম্ভব। মানুষের কৌতূহলী মন তো অনেক কিছু জানতে চায়, যদি এর ব্যাখ্যাটা একটু আমরা আপনার থেকে কিছুটা হলেও বোঝার চেষ্টা করতে পারি। 12টি জ্যোতির্লিঙ্গ আছে, এবং সেই 12টি জ্যোতির্লিঙ্গ যে যে মন্দিরে আছে সেই জ্যোতির্লিঙ্গ স্বয়ম্ভু শিব। স্বয়ম্ভু শিব হচ্ছে শিব নিজে উঠেছেন। এখন অনেক জায়গায় এছাড়াও শিবকে দেখা যায়, যেমন মানে শিব, যে আমরা একটা বলি যে শিবকে এত জল দেওয়া হয় কেন, সবসময় শিবকে স্নান করানো হচ্ছে কেন, একটা সায়েন্টিফিক্যালি একটা বলা হয় যে শিব যে উঠেছে, শিবের ওই লিঙ্গতে প্রচণ্ড রেডিয়েশন হয়, যার জন্য বলে যে শিব কৈলাসে থাকেন কিন্তু না, মানে গায়ে কোনো বস্ত্র থাকে না, বা শিবকে সর্বদাই সে ঠান্ডার মধ্যেও জল দেওয়া হচ্ছে, মানে শিবকে সর্বদা ঠান্ডা করা হয়, সে দুধ দিয়ে, জল দিয়ে, ঘি দিয়ে। এটা যেমন একদিকে, সেই জন্য শিব জলে সন্তুষ্ট হন। আরও বেশি সন্তুষ্ট হন যদি একটু বেলপাতা, কারণ বেলপাতার একটা আলাদা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে বেলপাতা ঠান্ডা করে, সেই দিয়ে শিবকে আরাধনা করা হয়। এখন স্বয়ম্ভু শিব মানে যেখানে শিব নিজে নিজে উঠেছেন, সেটাই আমরা বেশিরভাগ স্বয়ম্ভু শিবকেই দেখেছি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে, যেমন ত্রম্বকেশ্বর, কৃষ্ণেশ্বর, তোমার কেদারনাথ, যেমন কাশী বিশ্বনাথ, যেমন তোমার সোমনাথ, তারপরে মল্লিকার্জুন, এরকম আরও মানে রামেশ্বর, এই সবই কিন্তু স্বয়ম্ভু শিব।
একদমই রত্নাদেবী, আমরা তো এইরকম ভাবে আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার রয়েছে, আমাদের দর্শক বন্ধুরা তারা অপেক্ষা করে রয়েছেন, আপনি আমাদের সঙ্গে থাকুন। তার আগে সৃজিতা এবং সন্তুও রয়েছে। দেখো কি সুন্দর লিঙ্গরাজ মন্দিরের ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেখানে মহাদেবের আরাধনা এবং যে চূড়া রয়েছে সেই চূড়াতেও কিন্তু একটা বলা যেতে পারে যে মশাল নিয়ে এই মুহূর্তে পূজায়াত্রা বা সেবায়াত্রা তারা লিঙ্গরাজ মন্দিরে একেবারে সেই চূড়ায় রয়েছেন। লিঙ্গরাজ মন্দিরের সেই ছবি আমরা দেখাচ্ছি, পুরীর লিঙ্গরাজ মন্দির, এবং সেই মন্দিরেই শিবরাত্রির এই পুণ্যলগ্নে সেবায়াত্রা তারা উপস্থিত রয়েছেন। মন্দিরের একেবারে চূড়ায় মশাল নিয়ে এই মুহূর্তে সেবায়াত্রা। অপূর্ব সেই দৃশ্য, তাই না সন্তু? একদমই তাই। একদমই তাই তনয়া, সেই ছবিটা গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছে। রত্নাদি রয়েছেন, আরও একবার রত্নাদির কাছে আমরা যাওয়ার চেষ্টা করি। রত্নাদি, দেবাদিদেব মহাদেব ব্যাদ সামান্য নিজের মুখেও জল নিয়ে এসে দেওয়ার পর, ফুল বেলপাতা না দেওয়ার পরেও দেবাদিদেব তুষ্ট হন। কি মনে হয় রত্নাদি, আজকের দিনে দাঁড়িয়ে যে গোটা বিশ্ব, গোটা দেশ, গোটা বাংলার ছবি আপনি দেখছেন, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা ঘটনা বলতে চাইছি। আমি এক্ষুনি দেখে এলাম, আমি তো ঝাড়খণ্ডে এসেছি একটা রুরাল এরিয়াতে, যেখানে আদিবাসী অধ্যুষিত এরিয়া, এবং এখানে আছে বিহারি, বাঙালি, মারোয়ারি, এরকম কিছু এরাও আছেন, কিন্তু আদিবাসী মেন। এইখানে প্রত্যেক শিবরাত্রিতে আমি কয়েক বছর ধরেই দেখছি যে একটা পুরনো প্রাচীন শিব মন্দির আছে, যেখানে শিবের বলা হয় ওটা শিবের বাড়ি। আর ওখান থেকে 1 কিলোমিটার মতো দূরে আরেকটি মন্দির, যেটা বলা হয় পার্বতীর বাড়ি। আজকে পার্বতীকে সাজিয়ে গুজিয়ে পার্বতী মূর্তিতে হাতে মালা নিয়ে পার্বতী দাঁড়িয়ে আছে। প্রসেশন করে পুরনো মন্দির থেকে শিব গেছেন পার্বতীর কাছে। আমি দেখে এলাম ধুতি, পাঞ্জাবি, মাথায় টোপরে মুকুট লাগানো, ঠিক আমাদের বাঙালি বর যেরকম সাজে শিব যাচ্ছেন পার্বতীকে বিয়ে করতে। এবং ওই পার্বতী মন্দিরে যারা রয়েছেন, যারা তৈরি করছেন মন্দির, তাদের বাড়ির একজন বয়স্ক লোক পার্বতীকে আজকে কন্যাদান করবে। তারপরে গভীর রাত্রে শিব তার কনেকে নিয়ে তার পুরনো মন্দিরে ফিরবে। এই উপলক্ষে পার্বতীর বাড়িতে আজকে ক্যাটারিং ডেকে খাওয়ানো হয়েছে গ্রামের লোককে, এবং কাল শিবের মন্দিরেও বৌভাত উপলক্ষে গ্রামের লোক খাবে একেবারে বসে। মানে এত প্রাসঙ্গিক আজকের দিনে একটা ঝাড়খণ্ডের একটা রুরাল এরিয়াতে শিবের। এমনিতে তো আমরা গিয়ে পুজো করে এলাম, লিঙ্গতে জল দিয়ে শিবরাত্রি করে যেমন করে এলাম, কিন্তু এইভাবে শিবকে একেবারে জনজীবনের মধ্যে, রোজকার জীবনের মধ্যে প্রাসঙ্গিক করে ফেলেছে। সেই শিব তো তুষ্ট হবেই। জল দাও, বেলপাতা দাও, যা তার মনোবাক্যে চাও তাই পাবে। রত্নাদি, কিন্তু এই জায়গাতেই দাঁড়িয়ে আমরা বারবার ইতিহাসের ছবিতে দেখেছি, আমাদের দেশে যত মন্দির রয়েছে সব থেকে বেশি শিব মন্দিরে আক্রমণ চালিয়েছে বহিরাগতরা, যারা শত্রুরা রয়েছেন। এর কারণটা আপনি 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 একটু যদি ব্যাখ্যা করেন। শোনো, শিব মন্দিরে বেশি আক্রমণ, প্রথম কথা আমাদের মন্দির আক্রমণ হচ্ছে কারণ আমাদের মন্দির ভীষণ রত্ন, মানে সোনা রূপো রত্নতে একে ভরে থাকতো। তার পিলার সোনার, তার অমুক রূপোর তমুক, মানে মণি মুক্ততে ভর্তি। সেটা একটা লোভ ছিল, আগ্রাসন। তাছাড়া শোনো, আমাদের বিশ্বাস, একদমই রত্নাদি, এই মুহূর্তে আদিযোগী মন্দিরের মহাদেবের আরাধনার ছবিটা দেখাচ্ছি। এই ছবি দেখার পর গোটা বাংলা, গোটা দেশের মানুষ তো বুঝতেই পাচ্ছেন যে প্রত্যেকের মনেই দেবাদিদেব মহাদেব রয়েছেন এবং সেই আদি যোগ রয়েছেন মহাদেবের। রত্নাদি, তো শিবকে বলা হয় আদি যোগী, তাকে কত নাম তার, আদি যোগী। সে হচ্ছে এনার্জি, সোর্স অফ এনার্জি, দ্য কসমিক ডান্সার। তার হাতে ডমরুর যে আওয়াজ, নাদ ব্রহ্ম। আজকে আমাদের এত যে ডান্সের ফর্ম এসে সব শিবের থেকে এসছে।
আরেকটা কথা বলছি তোমাকে, শিব আমাদের আমাদের মানে প্রাইড, আমাদের কি বলবো, আমাদের ভেতরে রক্তের মধ্যে। সে আমাদের মন্দির যদি না ভাঙে, লিঙ্গ যদি একটু বাধা দিচ্ছি রত্নাদি, আমি আসছি আপনার কাছে আমরা। তবে তার আগে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি দর্শকদের একটু বলে দিই যে এটা আদি যোগী মন্দিরের ছবি, এবং এই শিবরাত্রিতে শিবরাত্রির পূর্ণ লগ্নে কিভাবে সেখানে উদযাপিত হচ্ছে, কিভাবে সেজে উঠেছে আদি যোগী মন্দির, সেই ছবিটাই আমরা আপনাদেরকে একে একে দেখাচ্ছি। আর বাড়িতে বসে শিবরাত্রির যে পুজো, যে প্রত্যেকটা মুহূর্ত গোটা দেশ জুড়ে, আমাদের গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেই ছবিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর এগুলো যে ছোট ছোট কিছু ব্যাখ্যা হয়তো আমাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে তনয়া। একেবারে তাই, যেমনটা তুমি বললে, এবং সেই ছবিটাও তো আমরা প্রতি মুহূর্তে দেখাচ্ছি। এবং একই সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন, রঞ্জন পাঠক তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জনবাবু, একটা বিষয় তো স্পষ্ট যে দেবাদিদেব মহাদেবের পূজার্চনা এবং তাকে তুষ্ট করবার জন্য অত্যন্ত সামান্য কিছু জিনিস লাগে। আমরা জানি ডুমুর লাগে, ধুত্র ফুল লাগে, বেলপাতা এবং গঙ্গা জল। এতেই যেন সব তৃপ্তি তার হয়ে যায়, এবং যারা ভক্তরা রয়েছেন তাদেরকে একেবারে দু হাত তুলে আশীর্বাদও করতে দেখা যায় এই ভোলানাথ অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে। সত্যি কি তাই? কিচ্ছুটি তার লাগে না, অথচ এমন একজন দেবতা যিনি অত্যন্ত অল্পেতেই তুষ্ট হয়ে যান। দেখুন, আমরা বাঙালি সবথেকে গর্ববোধ করি যাকে কেন্দ্র করে, সেটা হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আপনারা জানেন, হয়তো সকলেই জানেন, আমি তার পুনরাবৃত্তি করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন চলে গেলেন, স্থূল শরীর ত্যাগ করলেন, তখন এই উদ্যানবাটিতে তখন ঠাকুরের দ্বাদশ সন্তানদের নিয়ে রয়েছেন। তো শিবরাত্রির দিন কোর্টে একটা মামলা ছিল, তো স্বামীজি গেছেন, সারাদিন উপবাস। আর সেই রাত্রে সকলেই মঠের ব্রত করেছেন, পূজা করবেন অবেদানন্দজি, এবং ওই পাশে বসে গীতা পাঠও হবে। এই গীতা পাঠ একদিকে শ্রবণ করছে, আর আরেকদিকে শিবরাত্রির পুজো হচ্ছে। এটা হচ্ছে বাংলার একটা শিবরাত্রি পালনের কৃষ্টি। এই গীতাতে একটি শ্লোক রয়েছে, ত্যাগাৎ শান্তির অনন্তরম। শিব তার প্রতিকৃতিটাই হচ্ছে ত্যাগ। যে অন্নপূর্ণা মা, তার পত্নী, যার কাছে আমরা সারা জগতের মানুষ ভিক্ষা করি যে মা একটু অন্ন দিন, আমরা যেন পূজায় কাতর না হই, তার যিনি স্বামী তিনি হচ্ছেন কি না ত্যাগের প্রতিকৃতি। আমরা যে অভাব বোধ করি, সেই অভাবটা হচ্ছে আমাদের ভাবচ্যুতি। শিবের আরাধনা আমাদের মধ্যে সেই ভাবটারই জাগরণ ঘটায় যে জগতে তোমার নেই বলে কিছু নেই। এবং আজকের যে রাতের মাহাত্ম্য ব্রতকথাতেও পাবেন যে তিনি সত্যিই কিছু চান না। একটি ব্যাধ তিনি বনে গেছেন মৃগয়া বা শিকার করতে, সে শিবরাত্রি কিছু জানে না, সারাদিন না খেতে পেয়েছেন, জল খাননি, তৃষ্ণার্ত, ক্লান্ত হয়ে বেলগাছের ডালে শুয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছেন। বেলগাছের গোড়ায় একটি শিবলিঙ্গ, তার অজান্তেই তার হাত থেকে ধুয়ে হিমের জল শিবলিঙ্গের মাথায় পড়তে বাবা সেখানে প্রকটিত হয়ে তাকে বর প্রদান করছেন। এই শিবের মাহাত্ম্য, শুধু শিব তো এখানেই সীমাবদ্ধ নয়। আজকের যে রাতটা নিয়ে এত আলোচনা, এত আমাদের উন্মাদনা, এর মুখ্য কারণ কি? এর মুখ্য কারণ দেখবেন এই ঈশান সংহিতায় সেখানে বলছে যে আজকের এই রাতে, এই যে কথা প্রসঙ্গে পূর্বে আলোচিত হলো স্বয়ম্ভু লিঙ্গ বিষয়টা নিয়ে, আজকের রাতের মুখ্য যে সাধনা, এই আজকের মহানিশাতেই শিব স্বয়ম্ভূরূপে প্রকটিত হয়েছিলেন। পুরাণে দেখা যাচ্ছে যে কোনো কারণে দুজন দেবতার মধ্যে একটি যুদ্ধ লেগেছে বা বিতর্ক তৈরি হয়েছেন। ভগবান শঙ্কর চাইছেন যে কোনো বিরোধ যেন জ্ঞানী ব্যক্তিদের মধ্যে না হয়। আচ্ছা, কিরকম না, গীতাতে একটি শ্লোক বলছে, যজ্জত আচারতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতরয়না সযৎ প্রমাণ করতে লোকা তদনুবর্ততে। রঞ্জনবাবু, আমি ব্যাখ্যাটাই আসছি, আমি আসবো আপনার কাছেই আসবো, কিন্তু আমরা একটু জেলার বিভিন্ন প্রান্তের ছবিগুলো একবার একটু দর্শকদের দেখিয়ে নিই, তারপর আমরা এই অংশের ব্যাখ্যায় আরও একবার যাবো রঞ্জনবাবুর কাছে। দেখুন, মাল্টি উইন্ডোর মাধ্যমে আমরা আজকের রাতে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ছবিগুলো, সেই ছবিগুলো দেখাচ্ছি। তারকেশ্বর মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন, দক্ষিণেশ্বর মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন, জল্পেশ মন্দির এবং
শিবনিবাস মন্দির, এই সমস্ত জায়গাতেই মানুষের ভিড় যথেষ্ট রয়েছে। আজকে রাত থেকে লেগেছে এই পুণ্য লগ্নটা, পুণ্যতিথি, কালকেও সারাদিন থাকবে তনয়া, তাই তো? একদমই। তো সেই জায়গা থেকে মানুষের ভিড় এই রাতেই প্রচুর পরিমাণ, কালকে সারা দিনটা পড়ে রয়েছে। একটু নদিয়ায় চলে যাই, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন পলাশ, শিবনিবাস মন্দির থেকে আমাদের সঙ্গে পলাশ রয়েছেন। পলাশ, রাত যথেষ্ট গভীর হচ্ছে, প্রায় 11টা বাজতে চললো এবং মানুষের ভিড়ও কিন্তু বেশ নজরে পড়ছে। তাদের অনুভূতিটা, তাদের আবেগটা যদি একটু আমাদের দর্শকদের জানাও, এবং যে আয়োজনটা করা হয়েছে সেটাও যদি একটু জানাও। একদমই, দেখো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা এশিয়া মহাদেশের কিন্তু দ্বিতীয় বৃহত্তম যে শিবলিঙ্গ অর্থাৎ শিবনিবাস, এই শিবনিবাসে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমি একটুখানি মন্দিরের যে পুরোহিত, আমি একবার তার সঙ্গে একটুখানি জানবার চেষ্টা করব যে মূলত এই যে আপনাদের এটা প্রায় রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তৈরি হয়েছিল, কিভাবে শিব এখানে পূজিত হন, বা বলা হয় যেটা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, একটু ডিটেলসটা বলুন। এটা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শিবনিবাসটা আগে তো এটা পুরো জৈনগরের একটা দ্বীপ ছিল। কৃষ্ণচন্দ্র রাজা বর্গীতে আক্রমণ থেকে বাঁচানোর রক্ষার্থে এখানে একটি কৃষ্ণচন্দ্র মন্দির সহ একটা রাজবাড়ি প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এটা আমাদের কথায় আছেন। এবার শিবরাত্রির দিন এখানে অসংখ্য মানুষ আসেন। শিবরাত্রি আজকে তো দুদিন ব্যাপী, মানে আজকে সকালবেলা থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত প্রায় প্রচুর মানুষের, এখনো লাইন আমরা শেষ করতে পারিনি। এখনো পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত প্ল্যান আছে রাত্রি 2-2:30 মধ্যে কমপ্লিট করে কালকে মর্নিংয়ের মধ্যে আবার শুরু করার। দেখুন দর্শনার্থী আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু এটা প্রায় কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, কিন্তু জনবসতি আমাদের কলকাতা থেকেও আসে। মূলত পুজোটা কিরকম ভাবে ভক্তি ভরে হচ্ছে বা কি খুব ভালো নিয়ম নীতি বলছে, সবাই খুব সময় মতো আসছেন। আমাদের প্রশাসন খুব অ্যাক্টিভভাবে কাজ করছেন, মন্দিরও আমাদের কর্তৃপক্ষ যারা মেম্বার্স রাখা হয়েছে তারা খুব ভালোভাবে কাজ করছেন। অগণিত ভক্তরা আসছেন, কোনো কষ্ট পাচ্ছেন না। যারা অসুস্থ অনেক দূর থেকে তো আসছেন, যারা অসুস্থ হয়ে তারা ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। বাকি খুব পরিচালনা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালোভাবে হচ্ছে বলুন। একদমই পলাশ, সেই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। শিবনিবাসের ছবিটা আমরা দেখছিলাম, পলাশ যেমনটা তুলে ধরছিল যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সেই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বিভিন্ন জায়গার ছবি দেখাবো আজ রাতভর 12টা পর্যন্ত আপনাদের জন্য আমরা বিভিন্ন মুহূর্তের ছবি দেখবো। কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।